আমি এই লেখাটি নেটে পেলাম, তাই একটু পাঠ করে শোনাচ্ছি। আমি একজন ডেলিভারি বয়। বেশিরভাগ সময়ই আমার ডিউটি থাকে সন্ধ্যার শিফটে। সেদিন রাত প্রায় 9টার সময় আমি শেষ অর্ডারটা হাতে পাই। রেস্টুরেন্ট থেকে প্যাকেটটা নেওয়ার সময় খেয়াল করলাম অর্ডারটা খুবই ছোট। সাধারণ খিচুড়ি, একটু দই আর 2টো কলা। ঠিকানাটা ছিল শহরের পুরনো অংশে, একটা জরাজীর্ণ পুরনো বাড়ি। 3য় তলা পর্যন্ত সিঁড়ি ভেঙে উঠতে হলো। আমি দরজার বেল টিপলাম। একজন বৃদ্ধা দরজা খুললেন। সাদা চুল, কাঁপা কাঁপা হাত, চোখে মোটা চশমা, মুখে ক্লান্তির ছাপ ছিল, কিন্তু কণ্ঠে ছিল অদ্ভুত এক মমতা। তিনি মৃদু হেসে বললেন, বাবা, খাবারটা ভেতরে টেবিলের ওপর রেখে দাও তো, হাত দুটো খুব কাঁপে। আমি খাবারটা টেবিলে রেখে বেরিয়ে আসতে যাচ্ছিলাম। ঠিক তখনই তিনি আবার বললেন, 2 মিনিট বসবে বাবা? একা একা খেতে আর ভালো লাগে না। আমি ঘড়ির দিকে তাকালাম। আমার শিফট শেষ হয়ে গিয়েছিল। শরীরও বেশ ক্লান্ত ছিল। তবু কেন জানি না আমি বসে পড়লাম। ঘরটা একদম নিস্তব্ধ ছিল। দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়ির টিকটিক শব্দ ভেসে আসছিল। এক কোণে ছোট্ট করে ঈশ্বরের ছবি, আর সামনের দেওয়াল জুড়ে অসংখ্য পুরনো ফ্রেমবন্দি ছবি। বৃদ্ধা ধীরে ধীরে খাবারের প্লেট খুললেন, খুব আস্তে আস্তে খিচুড়ি খেতে শুরু করলেন। প্রতি 2 কামড় পর পর আমার দিকে তাকিয়ে একটু হাসছিলেন। হঠাৎ তিনি বললেন, জানো বাবা, আমি রোজ বাইরে থেকে খাবার অর্ডার করি না। আজ শুধু মনে হলো একটা মানুষের গলার শব্দ শুনতে ইচ্ছে করছে। আমি চুপ করে বসে রইলাম। তিনি দেয়ালের একটা ছবির দিকে আঙুল তুলে বললেন, এই যে, উনি আমার স্বামী। রেলে চাকরি করতেন, 5 বছর আগে চলে গেছেন। তারপর আর একটা ছবির দিকে তাকালেন, তাকিয়ে বললেন, এটা আমার ছেলে, কানাডায় থাকে, খুব ভালো আছে, প্রতি মাসে টাকা পাঠায়। এরপর কিছুক্ষণ চুপ করে রইলেন। মুখে হাসি ছিল, কিন্তু চোখ ভিজে উঠছিল। তিনি ধীরে ধীরে বললেন, শুধু কথা পাঠানোর সময়টা আর হয় না। হঠাৎ যেন ঘড়ির টিকটিক শব্দটা আরও জোরে শোনা যেতে লাগলো। তিনি আবার একটু খিচুড়ি খেলেন, তারপর বললেন, এটা আমার মেয়ে, বেঙ্গালুরুতে থাকে, নিজের সংসারে খুব সুখে আছে, থাকুক। সন্তানেরা যদি উঠতেই না শেখে, তাহলে এত কষ্ট করে মানুষ করলাম কেন? কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে উঠছিল। তবু মুখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক গভীর শূন্যতা। এরপর তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার মা আছেন বাবা? আমি বললাম, হ্যাঁ আছেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন, প্রতিদিন ফোন করো? আমি চুপ করে গেলাম। সত্যি বলতে আমিও অনেক দিন বাড়িতে ফোন করিনি। কাজের চাপ, ক্লান্তি, ব্যস্ততা, প্রতিবার ভাবতাম কাল ফোন করব। বৃদ্ধা আমার নীরবতা বুঝে ফেলেছিলেন। খুব শান্ত গলায় বললেন,
মা বাবারা টাকা গোনেন না বাবা, ওরা অপেক্ষা করে সন্তানের কণ্ঠস্বরের জন্য। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন ভেঙে গেল। খাওয়া শেষ হলো, তিনি একটু জল খেলেন, তারপর পার্স থেকে 500 টাকার একটা নোট বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। বললেন, এটা টিপস নয় বাবা, এই আধ ঘন্টা তুমি আমাকে একা খেতে দাওনি, এটা তার দাম। আমি তাড়াতাড়ি বললাম, না না মা, এটা আমি নিতে পারবো না। তিনি মৃদু হেসে বললেন, নাও বাবা, আজ তুমি শুধু খাবার পৌঁছে দাওনি, তুমি সঙ্গ পৌঁছে দিয়েছ। শেষ পর্যন্ত আমি টাকাটা নিলাম, কিন্তু পকেটে রাখতে পারলাম না, হাতেই ধরে রইলাম। আমি বেরিয়ে আসছিলাম, তখন তিনি আবার ডাকলেন, আর শোনো, আজ বাড়ি গিয়ে মাকে অবশ্যই ফোন করবে। সেদিন রাত্রে বিল্ডিংয়ের নিচে নেমে আমি বাইক স্টার্ট দিইনি, প্রথমেই মাকে ফোন করেছিলাম। ওপাশ থেকে মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। মা বললেন, হ্যাঁ রে, সব ঠিক আছে তো? আমি সেই গলাটা শুধু শুনে আমার গলা ধরে এলো। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ মা, শুধু তোমার গলাটা শুনতে ইচ্ছে করছিল। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর মা বললেন, খেয়েছিস তো? রাস্তার ধারে দাঁড়িয়েই আমি কান্নায় ভেঙে পড়লাম। সেই রাতের পর থেকে আমি প্রতিদিন মাকে ফোন করতে শুরু করি। আর শুধু মাকেই নয়, প্রতিটা ডেলিভারিও আমার কাছে আর শুধুমাত্র একটা অর্ডার রইল না। কোনো বাড়িতে ওষুধের দরকার হয়, তো কোনো বাড়িতে একাকিত্বের একটু উপশমের দরকার হয়, কোনো বাড়িতে কারোর ফেরার অপেক্ষার শেষ হওয়ার প্রয়োজন হয়, আবার কোনো বাড়িতে শুধু দরকার হয় একটা মানুষের কণ্ঠস্বর। এখন দরজা খুললেই আমি আর তাড়াহুড়ো করি না, আমি মুখের দিকে তাকাই, কথার ভেতরের ক্লান্তি শুনতে চেষ্টা করি, মাঝে মাঝে জিজ্ঞেস করি, সব ঠিক আছে তো? বেশিরভাগ মানুষ শুধু বলে হ্যাঁ, কেউ একটু হাসে, আবার কিছু মুখে বলে দেয়। সারা দিন তারা কারো সঙ্গে কথা বলেনি। 2 মাস পরে আবার সেই একই ঠিকানা থেকে একটা অর্ডার এলো। আমি তাড়াতাড়ি সেখানে গেলাম, কিন্তু দরজা খুললেন অন্য একজন, পাশের ফ্ল্যাটের এক আন্টি। তিনি ধীরে বললেন, মা গত সপ্তাহে মারা গেছেন। আমি কয়েক মুহূর্ত দরজার সামনে দাঁড়িয়ে স্থির হয়ে রইলাম। হাত খালি ছিল, তবু মনে হচ্ছিল ভেতরে যেন খুব ভারী কিছু ভেঙে পড়ছে। আন্টি হাতের ভেতর থেকে একটা ছোট্ট খাম আমাকে দিলেন, বললেন, এটা তোমার জন্য রেখে গিয়েছেন। কাঁপা হাতে খামটা খুললাম, ভেতরে ছিল সেই 500 টাকার একটা নোট আর একটা ছোট্ট চিরকুট। তাতে লেখা ছিল, বাবা, যদি তুমি এই চিঠিটা পড়ো তবে আমি আর তখন থাকবো না। সেদিন আমার সঙ্গে বসে খাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে শুধু খাবার দাওনি, সম্মান দিয়েছিলে। আর হ্যাঁ, মাকে নিয়মিত ফোন করবে। ইতি, মা। আজও সেই 500 টাকা আমার ব্যাগের ভেতরের পকেটে রাখা আছে। আমি কখনো খরচ করিনি, কারণ সেদিন আমি প্রথমবার বুঝেছিলাম প্রতিটা দরজার ওপাশে শুধু একজন কাস্টমার থাকে না, কখনো সেখানে একজন মা অপেক্ষা করেন, কখনো অপেক্ষা করে থাকে নিঃসঙ্গতা, কখনো সেটা হয় জীবনের শেষ কথোপকথন। আমরা সবাই কোনো না কোনো কিছু ক্ষুধা নিয়ে বেঁচে আছি। কারো দরকার খাবার, কারো দরকার ওষুধ, আর কারো দরকার একটু উপস্থিতি। মানুষ সবসময় টাকার ডেলিভারি চায় না, কখনো কখনো তারা শুধু চায় একটু মানবিকতা, একটু সময়।
একটু উপস্থিতি।